এই পজিশন থেকে চুংনুঙ্গার পাসটা জাস্ট একটুখানি মাত্র 20 মিনিটের মাথায় চুংনুঙ্গা যে বলটা বাড়িয়েছিল ভাই সাউল ক্রেসপোকে রিচ করে যাচ্ছিল, জাস্ট একটুর জন্য বলটা কিন্তু মিস করে গেছে বা অ্যান্টিসিপেট করেছে ডিফেন্ডাররা, নামধারী ডিফেন্ডাররা। তারপরেও আরও একটা অ্যাটাক কিন্তু বেঙ্গল যেটা যাচ্ছে, যেটা বিপিন সিং ব্যাক পাস দেয় চুংনুঙ্গাকে, ওই বলটা আবারও পাস গোলকিপার এবং ডিমান্টাকসের ঠিক মাঝখানে, একটু জাস্ট অ্যাওয়ে হয়ে গেছে ডিমান্টাকসের কাছ থেকে। যদি একটু রিচ করতে পারতো ডিমান্টাকাস বলটায়, যদিও ওটা অনেকটা টাফ সিচুয়েশন এবং ওখান থেকে কিন্তু ডিমান্টাকসের একটা অফসাইড হওয়ার সম্ভাবনা থাকে। গুড পাস, মানে এই মুভমেন্টগুলো এত সুন্দর যে চুংনুঙ্গার কাছ থেকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রায় 90% অ্যাপ্রোপ্রিয়েট পাস আমরা দেখতে পাচ্ছি, যেখানে সেকেন্ড ম্যাচ সিজনে ইস্ট বেঙ্গল নেমেছে নামধারীর এগেনস্টে, সেখানে নামধারী পুরোপুরি ব্লকিংয়ে নেমে গেছে। সেই ব্লকিংকে ভাঙার জন্য এই রকম ধরনের বল ডিস্ট্রিবিউট করা দরকার স্ট্রাইকারের উদ্দেশ্যে বা অ্যাটাকিং ফুটবলারদের উদ্দেশ্যে, বা যারা গোল করার মতো একটা পজিশনে নিজেদেরকে নিয়ে গেছে। প্রথমে চুংনুঙ্গা বাড়ালো সলকে, দ্বিতীয়ত চুংনুঙ্গা বাড়ালো ডিমান্টাকসকে, যেটা আরও বেশি অ্যাপ্রোপ্রিয়েট। একটু জাস্ট হেরফের, এগুলো আস্তে আস্তে একদম পারফেক্ট হয়ে যাবে, যে পিন পয়েন্টে বল পড়বে, সেখান থেকে স্ট্রাইকারদের ফিনিশ করতে হবে শুধু। তো মাত্র 15 মিনিটের মধ্যে বিপিনও কিন্তু আরও একটা বল যেটা ডিমান্টাকসের জন্য রেখেছিল, বাট মাঝখানে 3টে ডিফেন্ডার, গোলকিপার প্রত্যেকেই কিন্তু এখানে ঢুকে পড়েছিল, না হলে এই বলটা থেকে দিমির গোল মানে শুধু জালে বল ঠেলা। বিশেষ করে ঘানার যে ডিফেন্ডারটা ছিল ওদের, ও প্রচুর দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে, প্রচুর ইস্ট বেঙ্গল অ্যাটাককে ও ডিস্টার্ব করেছে এবং অ্যাটাকটাকে গড়ে তুলতে, মানে ফাইনাল থার্ডে অ্যাটাকটাকে গড়ে তুলতে দেয়নি, না হলে কিন্তু ইস্ট বেঙ্গল বেশ কিছু গোল আরও পেতে পারতো। তার থেকে আরও বেশি যে জিনিসগুলো আমরা দেখলাম, যে বার পোস্টে লাগা, ভাই মিগুয়েলের বার পোস্টে হ্যাটট্রিক হয়েছে গতকালকে, যেটা হয়তো হতো না যদি না, মানে কিছু কিছু সময় যায়, বাট রাশিদের গোলা কিন্তু চলছে ঠিক 16 মিনিটের মাথায়, 15 মিনিটের মাথায় বিপিনের ওই মাইনাসটা, তারপরে 16 মিনিটের মাথায় রাশিদের আবার শট, যেটা গোলকিপার ফিস্ট করেছে এবং অনেকটা দূরে চলে গেছে, না হলে কিন্তু ওই বলগুলো রিবাউন্ডে স্ট্রাইকারদের। এইখানে আরও একটা জিনিস, যেটা 20 মিনিটের মাথায় ইস্ট বেঙ্গল একটা ট্রায়ও তৈরি করতে পেরেছে, যেমন সল ক্রেসপো, মিগুয়েল, মহেশ বা রাশিদ, সল ক্রেসপো, মিগুয়েল, পরবর্তীতে এখানে এডমন্ড যুক্ত হয়েছে, মাঝমাঠে একটা ট্রায়ও তৈরি করতে পেরেছে। এই ট্রায়োটা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে। 20 মিনিটের মাথায় একটা বল কিন্তু গোলকিপার, নামধারীর গোলকিপার রাখে মাঝমাঠে, সেটা সাউল ক্রেসপো চেস্ট আপ করে, মিগুয়েল গোল পোস্টের কতটা, মানে ডি বক্সের কতটা বাইরে থেকে একজনকে ঘাড়ের ওপর নিয়ে গিয়ে সেই বলটা বাপায় শট এবং বার পোস্টে লেগে ফিরে আসা, ভাই মানে ওখান থেকে ওটা যদি গোল হতো লং রেঞ্জারে, সে মানে ফার্স্ট ম্যাচ যেটা ডেবিউ ম্যাচ, সেখানে দাঁড়িয়ে ওই রকম একটা পাওয়ারফুল শট এবং সল ক্রেসপো মিগুয়েলের যে আন্ডারস্ট্যান্ডিংটা গড়ে ওঠা, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি দুর্দান্তভাবে গড়ে উঠেছে। এবং এখান থেকে মিগুয়েলকে বোঝা যাচ্ছে যে তার শার্পনেস, তার ফিটনেস আরও ধীরে ধীরে উন্নতি হলে কতটা ভালো কন্ট্রিবিউশন থাকবে মাঝ মাঠে মিগুয়েলের। ঠিক তারপরে 21 মিনিটের মাথায় রাশিদের একটা বল যেটা ঠিক করে দিল, সেটা মিগুয়েলের নো ডাউট গোল হওয়ার কথা ছিল। যারা ম্যাচটা গ্যালারিতে বসে দেখেছে তারা ধরে নিয়েছিল গোল, বার পোস্টে লেগে ওখান থেকে ফিরতে পারে না, বাট মিগুয়েলের ভাগ্য কালকে সেই বার পোস্টে লেগেই ফিরেছে। ভাই ওখান থেকে বল বার পোস্টে লেগেছে, মানে ফার্স্ট শটটা যেটা, সেটা বার পোস্টে লেগে গোলকিপারের পায়ে লেগে বেরিয়ে এসছে। সেকেন্ডটা বার পোস্টের ওখান থেকে মিগুয়েল কেন কেউ এক্সপেক্ট করতে পারেনি ওটা বেরিয়ে আসবে, মানে দুর্দান্ত একটা। বারবার বলছিলাম যে ট্রায়ো বা আগে যে ডুয়োটা তৈরি হলো সল ক্রেসপো মিগুয়েল, পরবর্তীতে রাশিদ এবং মিগুয়েল দুর্দান্ত। এবং কোনো প্লেয়ার নির্দিষ্ট স্ট্রাইকিং জোনে খেলছে না,
দেখো তুমি এই বলটা যখন রাশিদ বাড়ালো তখন মিগুয়েল কোথায় এসছে, একদম সেন্টার ফরওয়ার্ডের জায়গায় এসছে, মানে দিমির জায়গায় এসছে, সেখানে এসে হেড করেছে। দিমি কিন্তু অনেকটা পেছনে। গতকালকে ক্যাপ্টেন নাওরেম যেভাবে একটা বল, যেভাবে একটা ফ্রিকিককে বক্সের একদম ফার্স্ট পোস্টের আগে বেঙ্গল নামধারী ডিফেন্সের আগে দাঁড়িয়ে রয়েছে, নাওরেম দাঁড়িয়ে রয়েছে, সেখানে দাঁড়িয়ে রয়েছে দিমি দাঁড়িয়ে রয়েছে, সেখানে সল ক্রেসপো দাঁড়িয়ে রয়েছে, এবং একদম পারফেক্ট সল ক্রেসপোর জন্য ফার্স্ট পোস্টে বল রাখা, সল ক্রেসপোর ওখান থেকে বলটা পুরো বডিটা ঘুরিয়ে ওই বলটায় যে হেড করা, ভাই দুর্দান্ত ভাবে ইস্ট বেঙ্গল টিমকে অর্গানাইজ করা, প্র্যাকটিসে পিকচার পারফেক্ট করা, নামধারী গোলকিপার দুর্দান্ত সেভ না দিলে ওই বলটা নির্দ্বিধায় গোল, একদম গোল পোস্টের ভেতর থেকে বের করে এনেছে বলটা। এতক্ষণ রাশিদ, চুংডুঙ্গা এদের যে বলগুলো রাখার কথা বলছিলাম, বল ডিস্ট্রিবিউশনের কথা বলছিলাম, বা আমরা লং বলের ক্ষেত্রে কনস্টান্টাইনকে দেখেছি, তখনও লং রেঞ্জে বল রাখা হতো, বহুত ওয়াইড বল খেলা হতো, প্রচুর লং বল ডিস্ট্রিবিউশন হতো, তার মধ্যে 30% বল গিয়ে প্লেয়ারদের কাছে মিট করতো, আরও 20% বল হতো যেগুলো অ্যাওয়ে বাড়ানো হতো ভেতরে বাইরে, সেগুলোতে রান করে স্ট্রাইকাররা উইঙ্গাররা রিচ করতো। বাট এখানে চুংডুঙ্গার পরবর্তীতে বলটা নাওরেম মহসিম রেখেছে, যেটা রশিদ রেখেছে, সেখানে মানে বল ডিস্ট্রিবিউশন মিগুয়েল একটা দুর্দান্ত বল রেখেছে, পিন পয়েন্ট বিপিনের পায়ে পড়েছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রত্যেকে যে লং বলগুলো রাখছে প্লেয়ারের পায়ে গিয়ে বলগুলো পড়ছে। এবার এখান থেকে সরে এসে আমরা সেন্টার ব্যাক অপশনে আসলাম। 40 মিনিট 20 সেকেন্ডের মাথায় নাওরেম রান করছে, আনোয়ার আলী বল ডিস্ট্রিবিউশন একদম পারফেক্ট, নাওরেম মহেশ সিং এর পায়ে বলটা, মানে প্রত্যেকের বল ডিস্ট্রিবিউশন এতটা সুন্দর। এখান থেকে দাঁড়িয়ে বেঙ্গল টিম সিজনের সেকেন্ড ম্যাচ খেলছে, গত সিজনের থেকে বেঙ্গল দুর্দান্ত ভাবে পাল্টে গেছে, দুর্দান্ত মানে দুর্দান্ত ভাবে পাল্টে গেছে। 41 মিনিটের মাথায় বক্সে নামধারীর 1 2 3 4 5 6 7 8 জন ডিফেন্ডার প্লাস গোলকিপার দাঁড়িয়ে রয়েছে। ইস্ট বেঙ্গলের 1 2 3 4 5 জন প্লেয়ার দাঁড়িয়ে রয়েছে হেড করার জন্য, এবং যার মধ্যে এই 4 জনের বাইরে 5 জন কিন্তু মিগুয়েল বক্সের ডি বক্সের এন্ড থেকে রান করেছে সল ক্রেসপোর বলটা ঠিক জায়গায় মিট করার জন্য। বাট সেটা তার আগে আনোয়ার কিন্তু হেডে উঠেছিল, বাট সেটা মিগুয়েলের জন্য ছিল, মিগুয়েলে এসে মিট করেছে, বাট আবারও বার পোস্টে, এবং মিগুয়েল ততক্ষণে বার পোস্টের হ্যাট্রিক কমপ্লিট করে ফেলেছে। না হলে এই ম্যাচের মানে ফার্স্ট হাফেই মিগুয়েলের হ্যাট্রিক নির্দ্বিধায় চলে আসতো। দুর্দান্ত কন্ট্রিবিউশন এই ম্যাচে কিন্তু মিগুয়েল রেখেছে। তো 60 মিনিটের মাথায় কিন্তু যেখানে কোনো পারফরমেন্সই আজকের ম্যাচে গতকালকের ম্যাচে পাওয়া যায়নি দিমির কাছ থেকে, তো সেখানে দিমিকে রিপ্লেস করে হামিদ আসলো। হামিদের ফার্স্ট টাচে কিন্তু একটা বাজে টাচ ছিল, এবং তার পরবর্তীতে যেমন ভবানীপুরের বিরুদ্ধে যেমন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল নেমে ফার্স্ট টাচে গোল করেছে, সেকেন্ড টাচে এসে ম্যাচে মানে সেকেন্ড ম্যাচ বলা যায়, যদিও অফিসিয়াল ম্যাচ ফার্স্ট ম্যাচ, তবে সেকেন্ড ম্যাচে এসে মিগুয়েলের বলটা কর্নার থেকে এতটা পিকচার পারফেক্ট, সেই বলটা গোলকিপার বাধ্য হয়েছে, মানে এমন একটা জায়গায় মিগুয়েল বলটা ভাসিয়েছে, গোলকিপার বাধ্য হয়েছে বেরিয়ে আসতে, বাট রিচ করতে পারেনি। হামিদ সুযোগ সন্ধানী স্ট্রাইকার নামলো, ফিনিশ করে দিয়ে বেরিয়ে গেল, পেছন থেকে বিপিনও হেডে উঠেছে। মানে একই জায়গায় দুটো প্লেয়ার বারবার আমরা হেডে উঠতে দেখছি। সলকে দেখেছি, সলের সাথে কিন্তু আমরা ইয়েকে দেখেছি, মিগুয়েলকে দেখেছি, আনোয়ারের সাথে আমরা মিগুয়েলকে দেখছি, আমরা হামিদের সাথে বিপিনকে দেখছি। মানে একজন মিস করলে আছে আর একজন সেম পজিশনে হেড করার জন্য। এবং আরও একটা বিষয়, আরও একটা জিনিস যেটা দেখার, ভাই এডমুন
পারফেক্ট 10 নম্বর পাওয়ার যোগ্য যে বিদেশি প্লেয়ার ছেড়ে এডমুন্ডকে কেন 10 নম্বর দেয়া হলো। কালকে জবাব দিয়ে দিয়েছে, যে বলটা সেকেন্ড পোস্টে মানে ফার্স্ট পোস্টে অত ক্লোজ রেঞ্জে প্লেয়ার কাটিয়ে সেকেন্ড পোস্টে বলটা হামিদ হাদাদের জন্য রেখেছে, বাট মিস হিট ভাই, ওখানে ট্যাপ ইন করলে গোল হতো, বাট মিস হিটের কারণে বলটা কিন্তু বেরিয়ে গেল, জাস্ট উড়ে গেল। তো এই মিসটা বা তার পরবর্তীতে আরো একটা বল যেটাও মিস হিট করেছে, এই দুটো না হলে ইস্ট বেঙ্গল আরো বেশি গোলের সুযোগ ওপেন করেছিল। ম্যান অফ দ্য ম্যাচ মোহাম্মদ রশিদ হওয়ার পরে তিনি কিন্তু জানিয়েছেন যে আমরা প্রচুর বেশি সুযোগ ওপেন করেছি, এগুলো কনভারসেশন হয়তো কম এসছে, বাট এই সুযোগগুলো আরো বেশি ওপেন হবে এবং ধীরে ধীরে আমরা আরো বেশি উন্নতি করব এবং আমরা অবশ্যই যত বেশি সুযোগ গড়ে তুলব তত বেশি কনভারসেশনের সুযোগ আমাদের আসবে, আর এটা একটা বেস্ট দিক কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য। দেখো, যে বিষয়টা মূলত আলোচনার, যে ইস্ট বেঙ্গল নামধারীর এগেইনস্টে জাস্ট একটা গোল পেয়েছে, এত গোল চান্সেস মিস হয়েছে, বার পোস্টে লেগেছে 3টে, তো মিগুয়েলের হ্যাট্রিকই বার পোস্টে লেগেছে, তো ইস্ট বেঙ্গলকে অনেক বেশি স্লথ লেগেছে। ভাই, নামধারী এফসি তাদের উদ্দেশ্য ছিল ম্যাচটা থেকে 1 পয়েন্ট নিয়ে যাওয়া, যাতে তারা পরের রাউন্ডে যেতে পারে, কারণ তারা দুটো ম্যাচ জিতেছিল এবং ইস্ট বেঙ্গলের থেকে এগিয়ে ছিল। তো সেখান থেকে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে ড্র করলেই, যার জন্য তারা সেকেন্ড হাফে, ফার্স্ট হাফেও কম করলেও সেকেন্ড হাফে বেশি তারা একটুখানি সময় অন্তর অন্তর শুয়ে পড়ছিল, প্রচুর টাইম লস করছিল, বোঝাই যাচ্ছিল নামধারী ড্র করতে এসছে। তার থেকে বেস্ট পার্ট ভাই, নামধারী 4-4-2-তে শুরু করলেও দেখা গেছে তারা কিন্তু পরবর্তীতে 5 জন ডিফেন্ডার একদম কন্টিনিউয়াস সেকেন্ড হাফে ডিফেন্স লাইনে দাঁড়িয়ে রয়েছে। গোটা টিমে 10-10টা প্লেয়ার কিন্তু পুরোপুরিভাবে যেমন মিডফিল্ডটা প্রেসার করে গেছে এবং ইস্ট বেঙ্গল কিন্তু তাদের যে অ্যাটাকটা সেটা অনেক বেশি পাসেস খেলেছে, বাট ডিফেন্স অপোনেন্টের ডিফেন্স এরিয়ায় বা ইস্ট বেঙ্গলের অ্যাটাকিং এরিয়ায় তারা ফিনিশিং এর চান্স ক্রিয়েট করলেও সেগুলোকে কনভার্ট করতে পারেনি, কারণ ওই টাইট ডিফেন্ডিং এর কারণে। এবং একটা টিম যখন একটা কঠোর ডিফেন্সিভ মনোভাব নিয়ে আসে, তখন ইস্ট বেঙ্গলের বা অন্যান্য যে কোনো টিমের যেটা করার দরকার ইস্ট বেঙ্গল তাই করেছে, কারণ এই সব টিমের বিরুদ্ধে একটা গোলই সেফ যে বের করে নিয়ে যাওয়ার জন্য, কারণ এই টিমগুলো ডিফেন্স ততক্ষণ করবে যতক্ষণ না এরা গোল খাচ্ছে। যখন এরা গোল খাবে বা 80 মিনিটের পর এরা প্রেসার করা শুরু করবে। ইস্ট বেঙ্গলও চাইছিল একটা গোল হয়ে যাওয়ার পরে কিন্তু পরপর আবার গোলের চান্স ক্রিয়েট হয়েছে, কারণ এরা ডিফেন্সিভ সেই ট্যাকটিক্স থেকে বেরিয়ে এসে এরাও অ্যাটাকিংয়ে এসছে এবং তখন আরো বেশি সুযোগ তৈরি করতে পেরেছে ইস্ট বেঙ্গল। আমরা যদি স্ট্যাটস দেখি সেখানেও দেখা যাবে ইস্ট বেঙ্গল 72%, 28% বল পজিশন কিন্তু নামধারী এফসির। 11টা কর্নার রয়েছে ইস্ট বেঙ্গলের, 2টো মাত্র কর্নার রয়েছে কিন্তু নামধারী এফসির। ফাউল 9টা করেছে নামধারী এফসি। এছাড়াও আরো একটা জিনিস যেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে ইস্ট বেঙ্গল অ্যাটাকিং ফুটবল খেলেছে এবং অবশ্যই তারা পজিশনাল ফুটবলটা বেশি খেলেছে, সেখানে তারা অ্যাটাক ক্রিয়েট করার চেষ্টা করেছে এবং নামধারী এফসি পুরোপুরি যে ডিফেন্সিভ ট্যাকটিক্স নিয়ে নেমেছে, তারা শট অন টার্গেট একটাও রাখিনি। 8টা শট অন টার্গেট ইস্ট বেঙ্গলের, তারা শট অফ টার্গেট রেখেছে একটা, ইস্ট বেঙ্গলের শট অফ টার্গেটও 8টা ছিল। এখান থেকেই বোঝা যায় কতটা ডিফারেন্স দুটো টিমের যে মেন্টালিটি সেটাতে, এবং ইস্ট বেঙ্গল তাদের রেজাল্ট দরকার উইন হওয়া এবং সেটা ইস্ট বেঙ্গল হয়েছে। আরো একটা বিষয়, তো সিজনগুলোতে দেখেছি ইস্ট বেঙ্গল 2-0 লিড নিয়েও 3 গোলের লিড, যেখানে 3-1 উড়িষ্যার বিরুদ্ধে প্রচুর ম্যাচ দেখেছি, সেখান থেকে ইস্ট বেঙ্গল 4-3-এ হেরেছে। তো এই জিনিসটা ইস্ট বেঙ্গলের সব থেকে মূল একটা দোষ ছিল, যেটাও কেটেছে, যে ইস্ট বেঙ্গল 1 গোলের লিড নিয়েছে। ইস্ট বেঙ্গল তাদের 3 ডিফেন্সে খেলেছে, মানে তারপরেও মানে আনোয়ার খেলেছে, কেভিন সিভিল খেলেছে, রাকিব খেলেছে, ইস্ট বেঙ্গল গোল হজম করেনি। 1 গোলের লিড নেওয়ার পর যখন নামধারী এফসি ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে একটু প্রেসার বাড়িয়ে দিল বা পুরোপুরি তারা অ্যাটাকিংয়ে একটা গোল করে ড্র করার জায়গায় আসছিল, তখন কিন্তু ইস্ট বেঙ্গল 3 ডিফেন্সে চলে গেছে, তবুও কিন্তু ইস্ট বেঙ্গল গোল হজম করেনি। এটাও কিন্তু একটা পজিটিভ দিক, এটাও কিন্তু একটা মাইন্ডসেট যেটা ঢুকিয়ে দিয়েছে অস্কার ব্রুজন টিমটার মধ্যে। এছাড়াও আরো একটা জিনিস দেখার বিষয়, যেটা কেভিন সিভিল। ভাই, কেভিন সিভিল নিয়ে এতদিন চোট আঘাতের যা বক্তব্য আমরা শুনছিলাম,
কেভিন সিভিলের নেমে যে স্পিনগুলো টানলো তাতে কোথাও মনে হলো না কেভিন সিভিল একদম চোটে আছেন। প্রচন্ড পরিমাণে স্পিডি, ফাস্ট, ডিফেন্সকে খুব পরিমাণে সাহায্যের জন্য নিচে নেমে আসতে পারেন। ইস্ট বেঙ্গল অ্যাটাক করতে করতে মাঝমাঠ ছাড়িয়ে গেছে একটা সময়, কেভিন সিভিল ওখান থেকে বল নিচে নামার জন্য রান করেছে, আনোয়ারও কন্টিনিউয়াস সেই জিনিসটা করেছে। কেভিন সিভিলের আরও একটা বিষয় যেটা ভালো, বল ডিস্ট্রিবিউশন, আগে আলোচনা করেছি। তো দুর্দান্ত লাগলো ইস্ট বেঙ্গলের বিগত ম্যাচটা, যেখানে একটা পুরোপুরি পার্ক দ্য বাস ডিফেন্সিভ টিমের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল পজিশন রেখে একটা টাইমে ইস্ট বেঙ্গল এত পাস খেলেছে জাস্ট অপোনেন্ট হেজিয়ে গেছিল। তো তার পরবর্তীতেই কিন্তু ইস্ট বেঙ্গলের গোলটা আসে। তো ভালো একটা সুযোগ সন্ধানী গোল কিন্তু হামিদ করেছে, বাট যে মিসগুলো করেছে সেই মিসগুলো মেনে নেওয়া যায় না। বাট প্রথম ম্যাচের খাতিরে যে পায়ে বলে আসেনি সেইভাবে, ম্যাচগুলো গেলে আরও দু একটা ম্যাচ গেলে হয়তো হামিদকে নিয়ে ইন্ডিয়াতে তার কি পারফরমেন্স হতে পারে সেটার একটা আন্দাজ করা যেতে পারে।